বড় বড় বিল্ডিং, এটার নামে ঢাকা শহর। অনেক সুন্দর, অনেক মানুষ, সবাই কত ব্যস্ত তাই না? হ্যাঁ, এই শহরে সবাই অনেক ব্যস্ত। ওই যে দেখো উঁচু বিল্ডিংটা দেখতেছো না, এটা একটা শপিং মল। যাদের অনেক টাকা পয়সা তারা এখান থেকে সে কেনাকাটা করে। আপনি আস্তে আস্তে আমাকে পুরো শহরটা ঘুরে দেখাবেন, ঠিক আছে? তুমি আমার একমাত্র বউ, তোমাকে যদি না দেখাই কাকে দেখাবো? হ্যালো, তোরা কত দূর? আরে তোদের জন্য কতক্ষণ ধরে বসে আছেন? এই তো আমাদের বোধহয় কাউন্টারে পৌঁছে তার 5 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, আমার বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? কিরে, আমি কেমন আছি জানতে চাইলি না তো? তোর সাথে আমার কোনো কথা নেই। ভাবি ওই সামনে ট্যাক্সি রাখা আছে, আসেন আসেন। কিরে, তুই কি আমার সাথে রাগ করে থাকবি? তা রাগ করে থাকবো না? বন্ধুরা হারামি হয় ঠিক আছে, তুই তো হারামির লিমিটটা ক্রস করে ফেলাইছিস। কেন ভাই, কি করছে আপনার বন্ধু? আর ভাবি বলেন না, একসাথে থাকছি, একসাথে ঘুমাইছি, একসাথে ঘোরাফেরা করছি, সেই পোলা বিয়ে করে ফেলাইলো, অথচ আমার কিছু বললো না। এটা কেমন বিচার ভাবি? একদম ঠিক হয়। তুই আগে আমার কথাটা তো শুনবি। তোর কি কথা শুনবো আমি? তুই যে বিয়েটা করে ফেললি, আমাকে একবার ফোন করে বলতে পারতিস যে বন্ধু আমি হুট করে বিয়েটা করে ফেলে দিয়েছি, তোকে জানাতে পারি নাই। তখন আমার কিছুই বলিস নাই। এখন ডিরেক্ট ভাবি কিনে চলে এসেছিস, এখন আমাকে বলছিস যে বন্ধু বউ কিনে থাকতে হবে, একটা থাকার ব্যবস্থা করে দে। মানে বিপদের সময় বন্ধু আর অন্য সময় বন্ধু না। এটা একদম উচিত হয়নি ভাই, আপনি কিন্তু ভারী অন্যায় করেছেন। আর ভাবি আমি কেউ চাকর নাকি? আমি ব্যস্ত থাকি না? আমার সবসময় শুধু হুকুমের উপর রাখে। ঠিক আছে ভাই, চলেন আমরা বাড়িতে যেয়ে বসে আপনার বন্ধুর একটা বিচার করি। ঢাকা শহরটা মনে আছে আমার বাপদাদার সম্পত্তি, তাহলে কইলাম আর সায়দাসী আমার বাসা ভাড়া দিয়ে দিল। তার মানে তুই কি আমাদের জন্য বাসা ঠিক করছ নাই? করছি তো, কিন্তু তখন কেন আমার জন্য। আমি এখন থেকে পাশের মেসে থাকবো আর তোরা এখানে থাকবি। কি বলেন ভাই, আপনি এখান থেকে চলে যাচ্ছেন? ভাবি না যায় কি করবো? মাসের মাঝখানে যদি কেউ কয় যে বাসা ঠিক করে দে, হুট করে কি বাসা পাওয়া যায়? আচ্ছা হইছে তো, এবার থাম ভাই। আর ভাবি আমি কিন্তু আপনার জন্য বাসা ছেড়ে দিচ্ছি। বাসা যদি ভালো মন্দ কিছু রান্না করেন আমার দায়িত্ব। কি যে বলেন ভাই, এটা আবার বলা লাগে? অবশ্যই দিব। আর ওর মতো আমার ভুলে যায় না। না না ভাই, পর করে দেবো কেন, আপনার যখন ইচ্ছা আপনি এখানে আইসেন। আচ্ছা ঠিক আছে, আর আমি থাক, আমি থাকি না। সাবধানে যাইস। এই তুমি এখানে বসো তো। শোনো, ওর কথাতে কিছু মনে করো না, ও একটু পাগল টাইপের। কে বলেছে উনি পাগল টাইপের? আমার তো ওনাকে দেখে একটু পাগল মনে হয় নাই। উনি তো অনেক ভালো মনের মানুষ, ওনার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি তো ওকে চিনো না, তার জন্য এই কথা বলতেছো। যদি চিন্তা তাহলে এটা বলতে পারতাম না। আমি ওনাকে ঠিকই চিনেছি। আচ্ছা বলেন তো, ওনার মতো বন্ধু আপনার আর কয়জন আছে? তা অবশ্য একজন নাই। তাহলে এরকম বন্ধু পাওয়া মানে তো অনেক বড় ব্যাপার, তাই না? শোনেন, উনি খুব সহজ সরল এবং ভালো মনের মানুষ। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে এটাই সত্য, এর বাইরে আর কোনো কথা নাই। আচ্ছা, আমরা যেই বাসায় আসলাম বাসাটা গোছাতে হবে না? হ্যাঁ হবে তো, তোমার মনের মতো করে। তাহলে চলেন ফ্রেশ হয়ে আমরা আমাদের কাজে লেগে পড়ি। আপনি কিন্তু আমাকে সাহায্য করবেন। ঠিক আছে।
আমি না আমাদের সংসারটা কিভাবে সাজাবো তার জন্য বেশ কিছু চিন্তা ভাবনা করছি। এর মধ্যে তুমি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছো? তো করতে হবে না? এতদিন একা ছিলেন, খরচও কম ছিল। এখন তো আমি আছি, দুজন মানুষ, খরচও দ্বিগুণ। আর বাজারে সব কিছুর দাম যেভাবে বেড়েছে, হিসাব না করে চললে হবে না। এইটা কিন্তু তুমি ঠিক বলেছো। তা কি কি পরিকল্পনা করছো? বলছি, তার আগে বলেন তো আপনার মাসিক বেতন কত? 26,000 টাকা। আচ্ছা, প্রতি মাসে আমাদের বাসা ভাড়া কত দেওয়া লাগে? এই তো গ্যাস আর বিদ্যুৎ বিল মিলিয়ে 12,000 টাকা। আচ্ছা, তার মানে আমাদের বাকি থাকে 14,000। এই 14,000 টাকার মধ্যে যদি আমরা হিসাব করে চলতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই, তাই তো? পারবো তো? পারবো না কেন, চেষ্টা করতে হবে। শোনেন, কালকে আপনি আমাকে বাজারে নিয়ে যাবেন, আর বাজারে যেয়ে আমরা 1 সপ্তাহের বাজার একবার করে নিয়ে আসবো। তাহলে একটা ধারণা পাওয়া যাবে আমাদের প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে। কিন্তু কালকে তো আমার অফিস আছে, আমাকে অফিসে যেতে হবে। অফিসে যাবেন? অফিসে তো সারাদিন থাকবেন না, তাই না? অফিস থেকে এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। তোমার এই সংসারের প্রতি এত আগ্রহ দেখে আমি অনেকটা যেন স্বস্তি পেলাম। তা না হলে তো আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে সব কিছু সামাল দেবো। দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আছি না। আর পরিকল্পনা করে চললে অনেক কম খরচেও সুন্দরভাবে চলা সম্ভব। কি ব্যাপার মহিদুল সাহেব, এত মনোযোগ দিয়ে মোবাইলে কি দেখছেন? আপনার ভাবির ছবি দেখছিলাম ভাই। আহা, কি ভালোবাসা। আমি আমার বিয়ের প্রথম দিকে, বুঝছেন, সারাদিন অফিসে বসে আপনার ভাবিরই ছবি দেখতাম। দেখতাম মানে? এখন দেখেন না? হ্যাঁ না রে ভাই, অফিসের কাজের প্রেসারে আপনার ভাবির চেহারা মনেই পড়ে না। সাজাদ ভাই, আমি ভাবছিলাম কি আজকে একটু তাড়াতাড়ি বের হব, বউকে নিয়ে একটু শপিংয়ে যাব বলেছিলাম। ভাই, আপনি কি পাগল হয়েছেন? এগুলো কি বলতেছেন? আজকে সকালে না স্যার কতগুলো বকা দিল আপনাকে। অলরেডি আপনি 3 দিনের ছুটি নিয়ে 8 দিন কাটায় আসছেন। আর আজকে যদি আপনি তাড়াতাড়ি বের হন, ভাই, আপনার চাকরি কিন্তু থাকবে না। তাহলে কি পরেই বের হব? অবশ্যই পরে বের হবেন। অফিসের সবার পরে বের হবেন। মিনিমাম 2 ঘন্টা এক্সট্রা কাজ করবেন, তারপর বের হবেন। আপনি জানেন না স্যার কেমন। জানি। সব বাদ দেন, মনোযোগ দিয়ে কাজ করেন। যে আমি আমার কাজগুলো সারি। হ্যালো, আপনি কখন আসবেন? আমাদের তো আজকে বাইরে যাওয়ার কথা ছিল। আমার না আসতে একটু দেরি হবে, 8টা সাড়ে 8টার মতো বাজবে। এত দেরি? আর একটু আগে আসা যায় না? জানোই তো আজকে অনেকদিন পর অফিস আসছি, তো অনেক কাজ জমে গেছে, এগুলো একটু শেষ করে বের হব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি আসার আগে আমাকে একটু ফোন দিয়েন, হ্যাঁ? আমি তৈরি হয়ে থাকবো। ঠিক আছে, আমি তোমাকে ফোন দিব। আর তোমার যদি কিছু লাগে আমাকে কল দিও। ঠিক আছে, রাখছি। শাড়িটা কিন্তু অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ, পছন্দ হয়েছে, কিন্তু কত দাম চাইবে তা তো জানি না। ভাইয়া, এই শাড়িটার দাম কত? এটা 2000 টাকা ভাইয়া। কি বলছেন? এই শাড়ির দাম 2000 টাকা? একটু কমিয়ে রাখেন ভাই। না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা অন্য দোকানে যাব, চলো। না না, অন্য দোকানে কেন যাব? আমরা একটু দেখি, এটা তোমার পছন্দ হয়েছে না? আরে না না, দেখার কি আছে? এত দাম দিয়ে শাড়ি নিয়ে দরকার আছে? পুরা মাস চলতে হবে আমাদের, কত হিসাব করে চলা লাগবে বলেন তো? সেটা তো ঠিক আছে, তোমার একটা জিনিস পছন্দ হয়েছে সেটা আমরা নিব না? আরে বাদ দেন তো, আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী আমাদের খরচ করতে হবে, অযথা টাকা নষ্ট করে তো লাভ নেই। ভাই, আমাকে 500-600 টাকার মধ্যে কিছু শাড়ি দেখান তো। আপা, এত কম দামে তো শাড়ি নাই, তো একটা আছে, ফিক্সড দাম
700 টাকা, তাহলে নিতে পারেন। অনেক সুন্দর। হাই হাই, 700 টাকা দামে এত সুন্দর শাড়ি! দেখছেন আপনি কালারটা কি সুন্দর, শাড়িটা সুন্দর না? তোমার কি এটা সত্যিই পছন্দ হয়েছে? হ্যাঁ, 700 টাকা এত সুন্দর শাড়ি পাওয়া যায় না তো। ভাই, আপনি আমাকে এই শাড়িটা দেন। কি সমস্যা? বারবার পিছে তাকাচ্ছেন কেন? আরে বাবা, যা গেছে গেছে, ভুলে যান না। শাড়ি তো কিনে এনেছি। আমার না অনেক আফসোস হচ্ছে জানো, তোমার পছন্দের শাড়িটাও আমি তোমাকে কিনে দিতে পারলাম না। টাকার কাছে কতটা অসহায় আমি। বাইরের টাকা। আরে এত আফসোস করার কি আছে? আপনি রাস্তাঘাটে দেখেন না, আমাদের থেকে কত অসহায় মানুষ আছে। তারা না খেতে পারে, না পড়তে পারে না, তাদের থাকার জায়গা আছে। তার তুলনায় তো আমরা অনেক ভালো আছি। আপনি যদি তাদের দিকে তাকান তাহলে মনে শান্তি অনুভব করতে পারবেন। তুমি সবসময় কী করে এত সহজে সব কিছু ম্যানেজ করে ফেলো বলো তো? আমি প্রতিবারই তোমার প্রেমে পড়ে যাই। ধন্যবাদ। এখন চলেন, আমাদের অনেক কিছু কেনাকাটা করা বাকি। মাংস কিনতে হবে, সবজি কিনতে হবে, তরকারি কিনতে হবে। এই রেহানা, গরুর মাংসের দোকান তো ওইদিকে, আমরা এদিকে কেন যাচ্ছি? গরুর মাংস কিনবো না তো। গরুর মাংসের কেজি কত করে জানেন? 750 টাকা। তার মানে 2 কেজির দাম 1500 টাকা। আমরা যদি 500 টাকার মুরগিও কিনি তাহলে পুরো মাস ভালোভাবে চলতে পারবো। আর এই যে ব্যাংক কিনেছি কি জন্য? আমাদের টাকা সঞ্চয় করতে হবে না? তাই বলে কি গরু আর মুরগি এক হয়ে গেল? মাংস তো মাংসই। আর আমি আপনাকে এত মজা করে রান্না করে দেবো, আপনি মুরগি খাচ্ছেন না গরু খাচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে? ঠিক আছে। ভাই, মুরগির কেজি কত করে? আজ আমাদের বাজারে মোট খরচ হয়েছে 2000 টাকা। আশা করি এই বাজার দিয়ে 1 সপ্তাহ চলে যাবে। তার মানে আমাদের 1 মাসে 8000 টাকার বাজার করলেই হয়ে যাবে। হ্যাঁ, বাজার খরচ তাহলে 8000 টাকা আর বাসা ভাড়া 12000। তাহলে আমাদের আরও 6000 টাকা হাতে এক্সট্রা থাকে। এই 6000 টাকা দিয়ে 3000 টাকা আমরা গ্রামে পাঠাবো আর 3000 টাকা হাত খরচ করব। ঠিক আছে? একদম পারফেক্ট। এভাবে চললে তো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আমি আছি না, আমার উপর একটু ভরসা রাখেন, সব ঠিকঠাক চালিয়ে নেব। আমি তোমার উপর অনেক ভরসা করি। তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে। হয়েছে, এখন চুপচাপ মন দিয়ে খান। খাওয়ার সময় কথা বলতে নেই। খাবার কেমন হয়েছে? অনেক মজা। কি কি হয়েছে? কি হয়েছে আপনার? এটা কি আপনার হাতে? পায়ে লাগছে কিভাবে? আস্তে। কি হয়েছে? হ্যাঁ, কিভাবে লাগলো? তেমন কিছু হয় নাই। ওই রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে। হাই হাই, বেশি লাগছে? না ভাবি, বেশি লাগে নাই। এক্সরে করছে, ডাক্তার বলছে ভাঙে টাঙে নাই। ওষুধ দিয়েছে 4 দিনের, এটা খাইলে ইনশাল্লাহ ঠিক হবে। একটু সাবধানে চলাফেরা করবেন না? আচ্ছা বন্ধু, আমি তাহলে এখন উঠি। ভাবি, এই যে ওষুধগুলো আছে তো, আপনি তো নিয়মিত খাওয়াই দেন। আচ্ছা। নিজাম শোন, কে? আজকে যে আমরা ডক্টর দেখাইলাম তার মধ্যে তুই আবার যে স্ট্রেচার কিনলি, তো টোটাল কত টাকা খরচ হয়েছে? এই 4000 টাকার মতো। এখন টাকা চিন্তা করছিস? এখন সুস্থ হওয়া তো বন্ধু না। আচ্ছা, আমি আগামী মাসের স্যালারি পাইলে তোরা টাকাটা দিয়ে দিব। আর আমি যদি ভুলাও যাই, তোর ভাবি মনে রাখবে। সেটা পরে দেখা যাবে। ভাবি, আমি গেলাম। হ্যাঁ জি।
বেশি কষ্ট হচ্ছে আপনার? ব্যথা লাগতেছে? যতটা না কষ্ট হইতেছে তার থেকে বেশি টেনশন হইতেছে। এই যে আজকে এতগুলা টাকা খরচ হয়ে গেল, এটা নিয়ে টেনশন করতেছেন না? হ্যাঁ, কারণ এই খরচটা তো আমাদের হিসাবের বাইরের হইল। আচ্ছা, এত চিন্তা করে কি হবে বলেন? এই মাসটা না পরপর 2 মাস ধরে আমরা মুরগি খাবো না, মাছ খাওয়াও কমাই দিব, সবজি খাবো। চিন্তা করেন না, সমস্যা থাকলে সমাধান তো হবেই। আমি না সত্যি অনেক ভাগ্যবান জানো, তোমার মতো একটা বউ আমি পাইছি। কত সহজে তুমি সবকিছু ম্যানেজ করে ফেলো। অফিসের বস ফোন দিছে। বলেন, আপনি অসুস্থ, আজকে যেতে পারবেন না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহিত, কোথায় তুমি? স্যার আমি তো বাসায়। আরে বাসায় মানে কি কথা বলছো? অফিসে আসবা কখন? স্যার আমি অফিস আসার জন্য বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি তার জন্য আসতে পারিনি। পাটা একটু মুচকে গেছে স্যার। আমার কাছে মনে হয় আমি আগামী 2-3 দিন অফিস করতে পারবো না। বাহ, চমৎকার, মানে সুন্দর করে কথা বললে। এটা কি সরকারি অফিস নাকি হরিলুট পেয়েছো যে আমার ইচ্ছা হলো আমি আসবো, ইচ্ছা হলো আমি আসবো না? এইভাবে কিন্তু অফিস চলতে পারে না। অফিসে একটা রুলস এন্ড রেগুলেশন আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। এমনিতে অনেক ফাঁকি দিয়েছো, এরকম যদি ফাঁকি দাও তাহলে কিন্তু তোমার বেতন কাটা যাবে। বেতন কাটবেন স্যার? তাছাড়া কি করব, কোম্পানির ক্ষতি হবে আর আমি কি বসে বসে চেয়ে চেয়ে দেখবো? স্যার আমার কষ্ট হলো, আমি আগামীকালকে থেকে ঠিকঠাক মতো অফিসে আসবো স্যার। আর তাছাড়া শোনো, এমনিতেই কিন্তু তুমি বেশ কয়েকবার ফাঁকি দিয়েছো, তোমার বেতন থেকে 2000 টাকা কাটা যাবে। আর একবার যদি ফাঁকি দাও না, তাহলে কিন্তু পুরো বেতনটাই পাবা না, তোমার চাকরি নিয়ে টান পাড়া হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওনারা আপনাকে বকলেন তাই না? এই মাসের বেতন থেকে 2000 টাকা কেটে রাখবে। তাহলে এখন উপায়? উপায় তো একটাই, একটু কষ্ট করে হলেও আমাকে অফিসে যাইতে হবে, এছাড়া আর কি করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কষ্ট করব, আমরা দুজন ম্যানেজ করে নেব। আপনি রেস্ট নেন, হ্যাঁ, কোনো চিন্তা করেন না। আমি ময়লাটা পরিষ্কার করি। আরে মাইদুল সাহেব, আপনি নাকি অ্যাক্সিডেন্ট করছেন? কি অবস্থা আপনার? পায়ে একটু বেশি ব্যথা পেয়েছি। বস তো গতকালকে অনেক চেঁচামেচি করছে, বলে এটা কি কারো বাপের অফিস? যখন মন চায় আসবে, যখন মন চায় চলে যাবে। আপনার উপর তো অনেক ক্ষেপা আছে। স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছে। আরে জানি ভাই, অনেক কষ্ট হবে, তারপরে কষ্ট করে অফিসটা করেন, বুঝছেন? এই বাজারে যদি চাকরি যায়, না খেয়ে মরতে হবে ভাই। যান, বসেন। হ্যালো, হ্যাঁ বলো। অফিসে কি ঠিকঠাকভাবে পৌঁছেছেন? হ্যাঁ মাত্র এসে পৌঁছালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। ওকে, আল্লাহ হাফিজ। মাছ নিয়ে যান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা আপনি মহিদুল ভাইয়ের স্ত্রী না? জি। মহিদুল ভাই কি বাসায় আছে? না ভাইয়া, ও তো অফিসে। কিছু বলবেন? না, আব্বু একটু ওনাকে ডেকেছে। কি দরকার আমাকে বলতে পারেন ভাইয়া। আসলে বিষয় হচ্ছে কি, আব্বু তো সিদ্ধান্ত নিয়েছে সামনের মাস থেকে বাসা ভাড়া 1000 করে বাড়াবে। সব কিছুর যেই দাম চারিদিকে, আপনি একটু মহিদুল ভাই আসলে আব্বুর সাথে দেখা করতে বলেন। ঠিক আছে।
এইভাবে বছরের মাঝখানে যদি ভাড়া বাড়ায় তাহলে কি চলে? এমনিতে দেশের এই অবস্থা, তার মধ্যে কথা নেই বার্তা নেই, হুট করে বাড়ি ভাড়া বাড়িয়ে দিল। কি করবে, সব কিছুরই তো দাম বেড়েছে, এই জন্য হয়তো ভাড়া বাড়াচ্ছে। আমরা এই বাসা ছেড়ে দিলে অন্য কাউকে ভাড়া দিয়ে দিবে, তাদের তো কোনো সমস্যা নেই। সব কিছুর দাম বাড়ছে ঠিক আছে, আমার তো বেতন বাড়ে নাই। এরকমভাবে চললে আমরা বাঁচবো কীভাবে? মামা ফোন দিয়েছে। ধরো। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কিরে কেমন আছিস? ভালো, আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। শুনলাম তুই নাকি ঢাকায় থাকিস। আরে আমিও তো ঢাকায় থাকি। শোন, কালকে তোর বাড়িতে আমি বেড়াতে আসবো। কালকে আসবেন? হ্যাঁ কালকে আসবো। তুই এক কাজ কর, তোর বাসার ঠিকানাটা আমাকে একটু মেসেজ করে দে। আচ্ছা। মামা কালকে আসবেন বললো। সত্যি মামা আসবে? তাহলে তো আমাদের অনেক বাজার সদাই করতে হবে, ঘরটাকে আর একটু পরিপাটি করে গুছিয়ে নিতে হবে, তাই না? আমার মামা তো অনেক বড় লোক, উনি আসলে একটু ভালো বাজার করা লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি আমাকে মুরগি এনে দিন, আর সবজি দিয়ে বাকিটা আমি ম্যানেজ করে নেব। আরে না না, কি বলছো? শুধু মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করব? তার থেকে ভালো আমি কালকে বাজার থেকে আসার সময় 1 কেজি গরুর মাংস সাথে করে নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আপনার তো পায়ে ব্যথা, আপনি যেতে পারবেন? রোজই তো অফিসে যাচ্ছি, এটার এমন কি? রাত পার হতে হতে ব্যথাটাও নেমে যাবে, ঠিক আছে? ঠিক আছে, কালকে তো শুক্রবার, আপনার অফিস ছুটি আছে, তাহলে সকালে আমাকে বাজার করে এনে দিয়ে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই এত সকাল সকাল ডাকলি কে? আজকে শুক্রবার দিন জুমাবার, তুই নিজে জানোস যে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠে, এটা তো সহ্য হইলো না। ফোন দিয়ে কল লাগলে বন্ধু আয় বন্ধু আয়, কি হচ্ছে ক? দোস্ত, আমার টাকা লাগবো। হ্যাঁ নতুন সংসার না, টাকা তো একটু লাগবেই। আচ্ছা তোর পায়ের কি অবস্থা রে? পাপ আছে মোটামুটি। দুপুরবেলায় মামা শ্বশুর আসবো, অনেক বাজার সদাই করা দরকার। মামা শ্বশুর আসবো, তো যা বাজারে যা, বাজার করে নিয়ে আই। তুই আমার 2000 টাকা দিতে পারবি? আমি হয়তো বা তোর এই মাসে সব টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু আগামী মাসে দিয়ে দিব। তোরা কি কইছিস এখন ফেরত দেওয়া লাগবো? তো যখন সুযোগ সময় হয় তখন তুই দিস, সমস্যা নাই। কত কইলি জানি? 2000। তোর ভাবি ফোন দিছে, দাঁড়া। হ্যালো। আসার সময় একটু শসা টমেটো নিয়ে আসেন তো, সালাদ করব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, রাখি। আচ্ছা এলো মানে 2000 টাকা আছে, তাহলে এক কাম কর, বাজারে যা, আমি তো বাড়িতে যে ঘুমাই। এই শোন, আজকে রাতের বেলা তুই কিন্তু আমার বাড়িতে খাবি। আরে না, মামা শ্বশুর আসবো না, ওর সামনে আমি খাইতে পারবো? মামা শ্বশুর দুপুরবেলায় আসবো, আর তুই তোর ভাবির কাছে প্রথম দিন কি আবদার করছিলি ভুলে গেছস? ঠিক আছে আসুন না, বাজারে যা। হ্যাঁ ঠিক আছে। এরকম বাসায় থাকিস কিভাবে? দম বন্ধ হয়ে যায় না? না মামা, কোনো সমস্যা হয় না তো, আমরা দুজন মানুষ না, দুজনের জন্য এই বাসা ঠিক আছে তো। এসব কথা বলে নিজেকে সান্ত্বনায় রাখা যায়, মানসিকভাবে শান্তিতে থাকা যায় না। একটা ফ্ল্যাট, নতুন ফার্নিচার, সবাই স্বপ্ন দেখে। সব হবে মামা, আস্তে আস্তে সব হবে। কিভাবে হবে বল? তোর মাকে আমি কতবার বলেছি যে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে, আমার কথাই শুনতো না। আমার হাতে অনেকগুলো ভালো ছেলে ছিল, আর যদি ওইখান থেকে একটা ভালো ছেলের সাথে তোর বিয়ে হতো তাহলে এতদিন তুই রাজরানীর মতো থাকতে পারতি। আচ্ছা জামাই কোথায়? ও একটু বাইরে, একটু মাংস দিই মামা। আগে আমার কথাটা শেষ করতে দে। তুই জানিস তোকে আমি কত ভালোবাসি, তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। বললাম তো মামা,
আমি ভালো আছি। সুখ তো নিজের কাছে, সব পরিস্থিতিতেই নিজেকে ভালো রাখা যায়, আমার কোনো সমস্যা হচ্ছে না। 2 দিন যাক, তারপর টেকটা পাবি। যা হবার তা তো হয়ে গেছে, পুরনো ইতিহাস বলে তো আর ফিরিয়ে আনা যাবে না। আচ্ছা ধর, এখানে 5,000 টাকা আছে, এটা রাখ। না না মামা, টাকা লাগবে না। লজ্জা পাইস না, গরিবদেরকে লজ্জা মানায় না। নে ধর, এই টাকাটা থাকলে কয়েকদিন ভালো মতো চলতে পারবি। নে। টাকা লাগবে না মামা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, তাতেই হবে। নিবি না তাহলে? ঠিক আছে, আর কি করার আছে। ভালো থাকিস, আসি। জি মামা। আরে মাইদুল সাহেব, মন খারাপ কেন? স্যালারি থেকে 2,000 টাকা কেটে নিয়েছে ভাই। স্যার তো আপনাকে আগে এই কথা বলছিল। বলেছিলেন, কিন্তু আমি তো ভেবেছিলাম স্যার আমাকে ভয় দেখানোর জন্য বলছেন। সত্যি সত্যি কেটে নেবেন এটা তো বুঝি নাই। ভাই, এটাই কোম্পানির চাকরি, মাসের পর মাস আমাদেরকে দিয়ে কাজ করাবে, আর যদি একটা ভুল পায় গলা কাটা শুরু। কি আর করবেন ভাই, এটাই নিয়তি। করেন, কাজ করেন। আম্মা, বাজান, তুমি আইছো বাজান? তুমি কখন আসছো? আমি তো বাজান দুপুরের দিকে আসছি। তুমি কেমন আছো বাজান? আমি ভালো আছি, কিন্তু তুমি এরকম হুট করে কোনো কিছু না বলে চলে আসলা যে? আসলে মার শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না, তো গ্রাম থেকে কাকার সাথে আসছে, তিনি আসবে শুনে হুট করেই চলে আসছে। সেইটা ঠিক আছে, কিন্তু তুমি বইলা আসবা না রাস্তায় যদি কোনো বিপদ হইতো? আপনাকে তো অনেকবার ফোন করছিল, আপনি তো তাড়াহুড়া করে অফিসে যাওয়ার সময় ফোনটা নিয়ে যান নাই। আমি অ্যাড্রেসটা দিয়েছি। ও আচ্ছা, বুঝতে পারছি। কোনো সমস্যা তো হয় নাই রে বাজান। ঢাকা শহরে তো অনেক বড় বড় ডাক্তার আছে, ডাক্তার দেখাইলে নাকি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমি যদি একটু এখানে ডাক্তার দেখাইতে পারতাম। দেখাবো মা, আমি নিজে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে মামা। ঠিক আছে আম্মা, তুমি এসে খাওয়া দাওয়া করছো? কি সে কক্সবাজার, আমার মা কি আমার এখন পর্যন্ত না খাওয়ায় বসায় রাখছে? আমি খাইছি বাজার। যাও তুমি খাওয়া দাওয়া করো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আরাম করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা যাবা, যা। আচ্ছা, মার চিকিৎসার জন্য তো এখন টাকা পয়সার দরকার, আর আপনার যে বেতন, এ দিয়ে তো চিকিৎসা করা সম্ভব না। কি করা যাবে বলেন তো? আমিও সেটাই ভাবতেছি। আজকে বেতন পেলাম, সেখানেও 2,000 টাকা কেটে রাখলো। এদিকে মিজান আমার কাছে এতগুলো টাকা পাবে, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? আমার মা তো বিয়ের সময় এই চেনটা আমাকে দিয়েছিল, এখন তো এটা কোনো কাজ নেই, এটা বিক্রি করে দিলে অনেকগুলো টাকা পাওয়া যাবে না? রেহানা, তুমি সব কি বলছো? ঠিকই বলছি, এখন তো এটার কোনো কাজ নেই, যখন আপনার টাকা পয়সা হবে আপনি তখন বানিয়ে দিন। না না না, এটা সম্ভব না। আরে কেন সম্ভব না? দরকারে যদি কাজে না আসলো তাহলে এটা থেকে লাভ কি? না করেন না। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, আপনি এটা নেন তো, এটা নিয়ে কালকে যেয়ে বিক্রি করে আনবেন, আর সেই টাকাগুলো আমাকে দিবেন, আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো।
কি বুঝলেন ডাক্তার সাহেব? না, বড় কোনো সমস্যা নেই, তবে ওনার শরীরে বেশ কিছু ছোট ছোট রোগ বাসা বেঁধেছে। এগুলো ওনাকে দুর্বল করে ফেলছে। আমরা এখন কি করতে পারি? সাবধানে থাকতে হবে, আর শরীরের যত্ন নিতে হবে, আর কোনোভাবে অবহেলা করা যাবে না। আর নিয়মিত ওষুধ খেতে হবে, আর হলো স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি বেশি বেশি ফলমূল খেতে হবে। ডাক্তার সাহেব, আমরা হইতেছি গরিব মানুষ, এত কিছু আমরা কেমনে খামো কোন? রোগ তো গরিব ধনী বোঝে না, রোগ তো সবারই হয়, সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আচ্ছা, আপনি আমাদের লিখে দেন কি কি করতে হবে, আমরা যথাযথ মেনে চলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়ম করে খাবেন। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। আমা, এই যে আবার ওষুধ। মোমা, মহিদুল আজকে এত দেরি করতেছে কেন? আইতেছে না কেন? মোবাইল করছিলা? হ্যাঁ মা, ফোন করছিলাম, বললো আজকে কাজের অনেক চাপ, একটু আসতে দেরি হবে। কও কি এত দেরি? কি কাজ করে এত দেরি কইরা? সেটা তো জানি না মা, কাজের চাপ, এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে। আসার সময় হয়ে গেছে, চলে আসবে। ওই যে আপনার ছেলে মনে হয় চলে আসছে। আজকে আসতে আপনার এত দেরি হলো যে? আজকে একটু কাজের চাপ বেশি ছিল, আর তাছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? এখন থেকে আমাকে রোজ একটু দেরি করে ফিরতে হবে। আমার অফিসের টাইম শেষ হয়ে গেলে আমাকে এক্সট্রা করে আরও 5 ঘন্টা কাজ করতে হবে। এর জন্য আমি এক্সট্রা টাকাও পাবো। এক্সট্রা টাকা পাবেন ঠিক আছে, কিন্তু সারাদিন অফিস করার পর আবার এক্সট্রা 5 ঘন্টা ডিউটি করবেন, পারবেন? কষ্ট হয়ে যাবে না? কি করবো বলো, ভালো থাকার জন্য তো একটু কষ্ট আমাকে করতেই হবে, তাই না মা? কিন্তু বাজান, যাই করো একটু নিজের প্রতি খেয়াল রেখো, যত্ন নিও। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাগুলি দেখবো কেডা? আমাকে তো পরে না খেয়ে থাকুন লাগবে বাবা। মা শুধু শুধু টেনশন করো না, সব ঠিকঠাক থাকবে, আমি নিশ্চয় যত্ন নেব। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনার খাবার দিচ্ছি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? কেমন আর থাকবো, এখনো যে স্টক করি নাই সেটাই ভাগ্য। কেন মামা, কি হয়েছে? কি হয়েছে না? এই তুই যেন সেদিন কি বলেছিলি, তোর স্বামী যেন কি চাকরি করে বলছিলি? একটা কোম্পানিতে। কিসের কোম্পানি? তোর স্বামী হকারি করে। না না মামা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি হয়তো অন্য কাউকে দেখছেন, ও তো এখন অফিসে আছে। চুপ থাক, একদম চুপ। আমার কথা যদি বিশ্বাস না হয় এখনই তোর স্বামীকে একটু কল দিয়ে জেনে নে তোর স্বামী কোথায় আছে।
হ্যালো, হ্যাঁ, কোথায় আপনি? আমি তো অফিসে কাজ করতেছি। অফিসে? এত মানুষের চিৎকার, আমার তো মনে হচ্ছে আপনি রাস্তায় আছেন। তার মানে মামা সত্যি কথা বলেছে? মামা? মামা কি বলছে তোমাকে? সেটা বাসায় আসলেই বলবো। আপনার হকারি শেষ হলে চলে আসেন। আপনি আমাকে একটা মিথ্যা কথা বলবেন না। আপনি এতদিন ধরে আমাকে কত মিথ্যা কথা বলছেন, আমি শুধু সেটাই ভাবছি। রেহানা, আমি সকালবেলায় বাসা থেকে বের হই অফিসের জন্য, আর তারপর বিকালবেলায় বাসায় ফিরে আসি, এটা সত্যি। কিন্তু এর বাইরে যে 5 ঘন্টা এক্সট্রা সময় অফিস করার কথা বলেছিলাম সেটা মিথ্যা ছিল। আর সেই সময়টা আমি সত্যি সত্যি রাস্তায় দাঁড়িয়ে হকারি করি। কিন্তু হকারি করেন কেন? তুমি তো জানো আমাদের সংসারে কতটা অভাব আর কতটা টানাপোড়েন চলে। ভেবেছিলাম হয়তো বা এক্সট্রা এই 5 ঘন্টা কাজ করলে যে টাকাটা ইনকাম হবে সেটা দিয়ে আমাদের বাড়ি ভাড়ার খরচটা উঠে আসবে। তুমি আমাকে ভুল বুঝো না, আমি যা কিছু করতেছি শুধুমাত্র আমাদের এই সংসারটার জন্যই করতেছি। কি বলছেন আপনি এগুলা? আমাদের এত খারাপ সময় চলে আসছে যে সংসার চালানোর জন্য আপনাকে ফুটপাতে দাঁড়িয়ে হকারি করা লাগবে? আমাদের এই সংসারটা তো তুমি এক হাতে সামলাচ্ছ, তুমি নিজেই জানো আমাদের এই সংসারের কত খরচ। এই টানাপোড়েনের মধ্যে যদি উল্টো না করি তাহলে আমরা ভালো থাকবো কি করে বলো? আমি না বুঝে আপনার সাথে কত রাগারাগি করলাম, আমাকে আপনি মাফ করে দিন। এসব কি বলতেছো? তুমি আমার পাশে আছো বলে এখন আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারতেছি, তা না হলে তো কবেই নিঃস্ব হয়ে যেতাম আমি। ভেবেছিলাম এই টাকা দিয়ে সুন্দরভাবে সংসারটা চালাইতে পারবো, কিন্তু এখন বুঝতে পারি এত কম টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না। বোমা, মইদুল, আমি একটা কথা কই। আগামীকাল আমি গ্রামের বাড়ি চলে যেতে চাই। কি কর মা? কেন আপনি গ্রামে যাবেন কেন? এই না থেকে আমার কি করবো মা, আমার তো ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। বরং গ্রামে গেলে গ্রামের আলো বাতাস লাগলে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। বোমা বাজান, তুই আমার যাওনের ব্যবস্থা কর। তাইলে আমিও আপনার সাথে গ্রামে চলে যাব। আপনি আমার জন্য ব্যবস্থা করেন, আমি আর এখানে থাকবো না। এটা তুমি কি কথা কইলা? আমার সাথে যাইবা বানি? নিজের হাতে কি সুন্দর করে সংসারটারে সাজাইছো, এই সংসার ফলায় তুমি আমার সাথে গ্রামে চলে যাবা? হ্যাঁ মা, এত খরচ তো বহন করা সম্ভব না। ঢাকা শহরে অনেক চাহিদা, খালি টাকা আর টাকা। আমি চলে গেলে আপনার ছেলে কোনো একটা মেসে উঠে যাবে, খরচ কমে যাবে না। কিন্তু তাই বলে তুমিও চলে যাবা মায়ের সাথে? সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগার চেয়ে গ্রামে যেয়ে থাকা অনেক ভালো। বৌমা, তুমি সত্যি সত্যি আমার সাথে যাবা? হ্যাঁ মা, কালকে সকালে আমি আর আপনি গ্রামে চলে যাব। আপনি আমাদের দুইজনের যাওয়ার ব্যবস্থা করেন। মইদুল, তুই তাহলে আমাকে যাওয়ার ব্যবস্থা করবা জান। সাবধানে দেখে রাখেন, হ্যাঁ ভালো করে লাগিয়ে দেন। মা চলো চলো চলো, তোমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে আমাকে তো আবার অফিসে যেতে হবে। বাজান, তুই নিজের প্রতি যত্ন নিস, ভালো থাকিস বাজান। ঠিক আছে মা, তোমরা সাবধানে যেও। হ্যাঁ, আমগো লেগে চিন্তা করিস না। বৌমা,
আমরা ঠিকঠাক পৌঁছে যাব। আরে মন খারাপ করার কিচ্ছু নেই, আমার তো এখানে একটুও ভালো লাগে না। চারিদিকে এত ধুলাবালি, আমার একটুও সহ্য হয় না। তাই না? হ্যাঁ, দেখেন না চারপাশে এত মানুষের গ্যাদারিং, এত হইচই, আমার খুব বিরক্ত লাগে। আমরা গ্রামে ভালো থাকবো, আপনি মাঝে মধ্যে যে আমাদের দেখে আসেন। যাবো তো, ছুটি পাইলেই তোমাদের কাছে চলে যাব। আমি আপনাকে অনেক মিস করব। আপনি মন খারাপ করেন না, আমার কথা মনে পড়লে আমাকে দেখতে চলে আসেন। এই শহরে মধ্যবিত্ত আর গরিবদের কোনো মূল্য নেই। রাত দিন সংগ্রাম করেও এই শহরের মাঝে পরিবার নিয়ে থাকা যায় না। অথচ বড়লোকদের কত সান্ত্বনা, তারা চাইলেই কোটি কোটি টাকা লোন নিতে পারে, আর আমাদেরকে কেউ 1000 টাকার জিনিসও বাকি দিতে চায় না। এই শহর বড়লোকদের শহর। হাসি খুশি জীবনযাপন করার জন্য শহরটা আমাদের না। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।